হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস সোর্সেস সম্বন্ধে জানব। ভারতীয় সংবিধান এবং তার উৎস, এটি হচ্ছে আজ আমাদের আলোচনার বিষয়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো স্কুলের সিলেবাস, প্রত্যেকটি জায়গাতেই ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস সোর্সেস একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে ভিন্ন ভিন্ন সময়ে যে ধরনের প্রশ্ন হয়েছে সেগুলিকে মাথায় রেখে আজ আমাদের আলোচনা আসুন শুরু করি। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম ল অফ ইন্ডিয়া। ভারতের সংবিধান ভারতের সর্বোচ্চ আইন। It is a living document, an instrument which lays down the basis of governance and human rights. সহজভাবে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। It is a living document, an instrument which lays down the basis of governance অ্যান্ড হিউম্যান রাইটস। মানে আমাদের সংবিধানটা তৈরি করা হয়েছে এটা মাথায় রেখে যে সরকারকে পরিচালনা করার জন্য তার যা ভিত্তি একটা প্রয়োজন, যে ভিত্তির উপর দাঁড়িয়ে একটা সরকার সুশাসন দেবে, সেটা মাথায় রেখেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে। এবং হিউম্যান রাইটস, মানুষের যে অধিকার আছে সেই অধিকারগুলো যাতে প্রত্যেক ভারতবাসী সঠিকভাবে পায় সেটাকে মাথায় রেখে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করতে গিয়ে কি এর মধ্যে কটা আর্টিকেল রয়েছে, পার্টস রয়েছে, এগুলো আমরা এতে জানব। ইট ইজ দ্য লংগেস্ট রিটিন কনস্টিটিউশন অফ এনি সোভারেন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান। সার্বভৌম যতগুলি দেশ রয়েছে বিশ্বে, তার মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান আমাদের ভারতবর্ষের। কন্টেনিং 461 আর্টিকেলস ইন 25 পার্টস, 12 শিডিউল। কী কী রয়েছে সংবিধানের মধ্যে? 461টি আর্টিকেলস রয়েছে। এটি আপ ডাউন করে পরিমার্জন এবং পরিবর্ধনের ফলে। ইন 25 পার্টস, যেগুলো 25টা অধ্যায়ে বিভক্ত, অ্যান্ড 12 শিডিউল, 12টি তফসিল। 12টি তফসিল, 25টি অংশ এবং 461খানা আর্টিকেল নিয়ে আমাদের বৃহৎ সংবিধান তৈরি, এবং যা রিটিন ডকুমেন্ট বা লিখিত সংবিধান। ডক্টর ভীমরাও Ramji Ambedkar is widely regarded as the architect of the Indian Constitution. Dr. Bhimrao Ramji Ambedkar, in short Dr. B.R. Ambedkar, কে ভারতীয় সংবিধানের স্রষ্টা হিসাবে বলা হয়। নেক্সট, the Constitution was adopted by the Indian Constituent Assembly on 26 November 1949 and came into effect on 26 January 1950. খুব বেসিক দুটি যে জিনিস আমাদেরকে জেনে রাখতেই হবে সেটি হচ্ছে ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়েছিল ভারতীয় সংবিধান সভার দ্বারা 26শে নভেম্বর 1949 সালে, এবং এই সংবিধানটি কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে। The date of 26 January was chosen to commemorate the Purna Swaraj Declaration of Independence of 1930. 1930 সালে একটি রেজলিউশন করা হয়েছিল আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা, এবং সেখানে পূর্ণ স্বরাজ একটি ডিক্লারেশন লেখা হয়েছিল, এবং সেই ডেটটিকে স্মরণ রেখে, ওটি ছিল 26শে জানুয়ারি, তাই সেই ডেটটিকে স্মরণ রেখে 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী করা হয়েছিল। নেক্সট, রিটিন কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন আগেই বললাম রিটিন কনস্টিটিউশন এবং আনরিটিন কনস্টিটিউশনের মধ্যে ফারাক কী আমরা জানব। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ রিটিন কনস্টিটিউশন that is drafted as a result of long process of discussion and deliberation by a representative body elected for this very purpose, as in India, Nepal.
রিটিন কনস্টিটিউশন করার আগে যেগুলো হয় বা যেগুলো করা হয়েছিল, একটা সংবিধান সভা তৈরি করা হয়েছিল এবং সেই সংবিধান সভার মধ্যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, প্রতিনিধি ছিলেন, যারা ভিন্ন ভিন্ন জায়গাতে জয়ী হয়েছিলেন বা কার্যকরী প্রধান হিসাবে কাজ করছিলেন, তারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন সংবিধান সভার, এবং তাদের মধ্যে একটা লং ডিসকাশন হয়েছিল, সবার মতামত নেওয়া হয়েছিল, মতামত নিয়ে সংবিধানটি লেখা হয়েছিল। এবং এই প্রসেসটি ইন্ডিয়া এবং নেপাল দুটো জায়গাতেই ব্যবহার করা হয় এবং এই দুটো রিটিন কনস্টিটিউশনের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। অ্যান আনরিটিন কনস্টিটিউশন একটি অলিখিত সংবিধান, অ্যাজ ইন ব্রিটেন, যেমন রয়েছে ব্রিটেনে, ইভলভস ফ্রম পার্লামেন্টারি অ্যাক্টস। অলিখিত সংবিধানটা কিভাবে হয়, যেমন ব্রিটেন বা ইংল্যান্ডে রয়েছে, সেটা পার্লামেন্টারি অ্যাক্টস, সংসদীয় যে সমস্ত নীতি রয়েছে সেগুলো থেকে নেওয়া হয়। জুডিশিয়াল ডিসিশন, বিচার বিভাগীয় ব্যবস্থা যে সমস্ত সিদ্ধান্ত নেয় সেখান থেকে সংবিধানে কিছু অংশ নেওয়া হয়। পপুলার কনভেনশনস, জনপ্রিয় যে সমস্ত তাদের আচার ব্যবহার রয়েছে, কাস্টমস, প্রথা রয়েছে, ট্র্যাডিশন, যে সমস্ত ট্র্যাডিশন মানে প্রথা চলে এসছে দিনের পর দিন ধরে, অ্যালং উইথ সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড আইডিয়ালস, এবং সামাজিক মূল্যবোধ এবং আদর্শ, এগুলোকে সব মাথায় রেখে একটা আনরিটিন কনস্টিটিউশন তৈরি করা হয়। যেমন ব্রিটেন ছাড়াও ইসরায়েল অলসো হ্যাজ অ্যান আনরিটিন কনস্টিটিউশন, ইসরায়েলের কনস্টিটিউশনটিও আনরিটিন। তাহলে রিটিন এবং আনরিটিনের মধ্যে আমরা মোটামুটি একটা ডিফারেন্স বুঝতে পারলাম যে রিটিন কোন কোন দেশে হয়, কিভাবে রিটিনটা করা হয়, কিভাবে আনরিটিন কনস্টিটিউশন চলে। চল নেক্সটে যাই। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি desirous of providing the best features in the constitution drew from many sources as shown below. এবারে আসি যে ভারতীয় সংবিধানের উৎস হিসেবে আমরা কোন কোন দেশ থেকে কি নিয়েছি সেটা জানব। এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং নিজের জানার জন্য। ফার্স্ট, ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদীয় যে সভা রয়েছে আমাদের, লোকসভা, রাজ্যসভা, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? না, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এখানে উল্লেখযোগ্য একটি জিনিস মনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে 1935 যে অ্যাক্টটি পাশ করা হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট, সেই অ্যাক্টের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। তাহলে ব্রিটিশ কনস্টিটিউশনের ইনফ্লুয়েন্স ওই অ্যাক্টের মধ্যে ছিল এবং সেখান থেকে ওই অ্যাক্টটিকে সংবিধানে বেশিরভাগ পোর্শনটি নেওয়া হয়েছে। তাহলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর রুল অফ ল, আইনের শাসনটি নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে জাপানিজ কনস্টিটিউশন। জাপানিজ কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? না, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। জাপানিজ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। নেক্সট, ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। আমেরিকার বা ইউনাইটেড স্টেটসের কনস্টিটিউশন থেকে অনেকগুলি জিনিস নেওয়া হয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, চার্টার অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে মৌলিক অধিকারগুলি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলে দেশ চালাবে, এটা ফেডারেল স্ট্রাকচার। নাম্বার 3, ইলেকট্রাল কলেজ টু ইলেক্ট দ্য প্রেসিডেন্ট, দো ইট ইজ সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট ফ্রম দ্য ইলেকট্রাল কলেজ ইন ইন্ডিয়া। ইলেকট্রাল কলেজ টু ইলেক্ট দ্য প্রেসিডেন্টকে নির্বাচন করার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করা এবং সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা। যদিও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে যে ইলেকট্রাল কলেজের সিস্টেম রয়েছে বা তার যা প্রসিডিওর রয়েছে, প্রসিডিওরটা অনেকটাই ফারাক। যখন আমরা প্রেসিডেন্ট ইলেকশনের ব্যাপার বা প্রেসিডেন্ট সম্বন্ধে ডিটেলস জানবো, তখন আমরা ইলেকট্রাল কলেজ সম্বন্ধেও ডিটেলস জানবো। নাম্বার 4, ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার ব্যবস্থার স্বাধীনতা। নাম্বার 5, জুডিশিয়াল রিভিউ, রায় দেওয়া হবে, সেই রায়টা যদি আমার পছন্দ না হয় তাহলে আমি হায়ার জুডিশিয়ারিতে অ্যাপ্লাই করতে পারি, জুডিশিয়াল রিভিউ। নেক্সট,
আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি না, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নির্দেশকমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। অর্থাৎ খুব সহজভাবে যদি আমরা বুঝি যে একটা দেশ চালাতে গেলে বেশ কিছু নীতি, বেশ কিছু মূল্যবোধ, বেশ কিছু জিনিসকে পয়েন্ট আউট করে একটা সংবিধান তৈরি করা হয়। এবারে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে সেই সমস্ত নীতি নির্দেশ করা আছে যে নীতিগুলো রাজ্যকে সুন্দর করে গড়ার জন্য খুবই প্রয়োজন, এবং এই নীতিগুলোকে আমরা যদি কেউ না মানে তার বিরুদ্ধে আমরা আইনের ধারা প্রয়োগ করে তাকে শাস্তি দিতে পারি না, কিন্তু এই নীতিগুলো থেকে পরবর্তীকালে সরকার বহু আইন তৈরি করেন। এটা আমরা সহজভাবে বুঝতে পারি। এটি নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট আর জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। কনকারেন্ট লিস্ট আমাদের তিনখানা লিস্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যৌথ তালিকা। যৌথ তালিকার মধ্যে যেমন ধরুন শিক্ষা যৌথ তালিকার মধ্যে পড়ে, এরকম একটা বিশাল বড় লিস্ট আছে। আমরা যখন লিস্ট নিয়ে আলোচনা করব তখন আমরা এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট মানে যৌথ অধিবেশন সম্বন্ধেও আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ফ্রান্সের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, সাম্য আর ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত কিছু নেওয়া হয়েছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের এগুলো ছিল মোটো বা মূল যে ছিল, আইডিয়ালস ছিল তাদের, সেই আইডিয়ালসগুলো নেওয়া হয়েছে কোথায়? ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। নেক্সট কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? এ কোয়াসি ফেডারেল ফর্ম অফ এ গভর্নমেন্ট, এ ফেডারেল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে যেটা নেওয়া হয়েছে যে ভারত একটি সার্বভৌম দেশ, সেখানে একটি সরকার থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সরকার থাকবে, বাকি যে সমস্ত স্টেটস আছে তাদের আলাদা আলাদা সরকার রয়েছে, যৌথভাবে তারা দেশ পরিচালনা করবেন। কিন্তু সিস্টেম উইথ এ স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রের হাতে ক্ষমতাটা বেশি থাকবে, নির্ণায়ক ক্ষমতাটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে। এটা আমরা সহজভাবে বলতে পারি। নেক্সট, the idea of residuary powers with center in the federal distribution of powers. তাহলে যখন ফেডারেল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স হচ্ছে, যখন ক্ষমতার বন্টন হচ্ছে, তখন যেগুলো নির্ণায়ক ক্ষমতার যে অধিকারী সেটা সেন্টারকে করা হচ্ছে বা কেন্দ্রকে করা হচ্ছে। নেক্সট, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে কী নেওয়া হচ্ছে? ফান্ডামেন্টাল ডিউটিজ মানে হচ্ছে মৌলিক কর্তব্য। এটি আর্টিকেল 51A দেওয়া হয়েছে। অন দ্য রেকমেন্ডেশন অফ সর্দার শরণ সিং কমিটি ইন 1976 সর্দার শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিজগুলো নেওয়া হয়েছে, যেগুলো নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার? নেক্সট, ওয়েমার কনস্টিটিউশন অর জার্মান কনস্টিটিউশন। ইমার্জেন্সি প্রভিশন ফ্রম ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, ওয়েমার রিপাবলিক 1919 to 1933। আমাদের যে ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে, যেগুলো আপৎকালীন যে সমস্ত প্রভিশনসগুলো ইউজ করা হয়, সেগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? না, ওয়েমার কনস্টিটিউশন কাকে বলা হয়? না, ওয়েমার কনস্টিটিউশন হচ্ছে জার্মান কনস্টিটিউশনকে ওয়েমার কনস্টিটিউশন বলা হয়। এটা ওয়েমার রিপাবলিক যখন 1919 থেকে 1933 পর্যন্ত জার্মান শাসন করতেন, তখন তার সময় এই কনস্টিটিউশনে এই নীতিগুলো নেওয়া হয়েছিল, ইমার্জেন্সি প্রভিশন ফ্রম ওয়েমার কনস্টিটিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস এগেন।